আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় সকাল 11টা। সকাল বলা ঠিক হবে কিনা জানি না, দুপুরের সময়ই হয়ে গেছে। চলে এসেছি রান্নাবাড়া করতে। রান্নাবাড়ার তোড়জোড় শুরু করে দিয়েছি। বাচ্চারা স্কুলে গেছে আজ ভীষণ এক্সাইটেড হয়ে। কেন বলুন তো? আগামী 15 দিনের জন্য স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। দুর্গাপূজার ছুটি দিয়েছে যে, এই জন্য আমি এবং বাচ্চারা আমরা সবাই ভীষণ এক্সাইটেড। আরও একটা খবর বলি আপনাদের, কেন এক্সাইটেড বাচ্চারা এবং আমরা। তড়িঘড়ি করে সমস্ত রান্নাবাড়া শেষ করতে পারলে আজ বিকালেই বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সেই যে আম্মুকে অসুস্থ অবস্থায় দেখে রেখে এসেছিলাম, সেই থেকে মনটা যে সেখানেই পড়ে আছে। ফোনে ফোনে শুনছি আম্মু একটু একটু সুস্থ হচ্ছে, তারপরেও কিন্তু মনটা মানতেই চাইছে না। কি আর করা, সমস্ত কিছুকে পেছনে ফেলে বাড়িতে তো ফিরতেই হতো। চলুন ঘরের কাজে মনোনিবেশ করি। রান্নাবাড়া শুরু করে দিয়েছি, অলরেডি হাফ হয়েও গেছে। আর এদিকে দেখুন আমার সেই লাগানো পুদিনা পাতা গাছগুলো কি দারুণ সতেজ হয়ে আছে, দেখেছেন? দেখলেও যেন মনটা ভরে যায়। চলুন এগুলো দিয়ে একটা কিছু করি। রান্নাবাড়া তো অর্ধেক করে ফেলেছি, এখন একটুখানি বোরহানি খেতে মন চাইছিল, তাই জন্য পুদিনা পাতাগুলো একটু কেটে নিলাম। আর পাতাগুলো দেখুন কি দারুণ যে ঘ্রাণ বের হচ্ছে, সেটা বলে বোঝাতে পারবো না। আসলে নিজের গাছের জিনিস তো। আর বাইরে এত ঝলমলে রোদ উঠেছে, কাপড় একেবারে 1-1.5 ঘন্টায় শুকিয়ে করকরে হয়ে গেছে। এই কাপড় কিন্তু পরতেও আরাম লাগে, আর এই কাপড় দিয়েও একটা কিন্তু দারুণ রোদের ঘ্রাণ বের হয়। আপনারা কে কে এই ঘ্রাণ নিয়েছেন আমি জানি না। একটা রোদে শুকানো কাপড়ের কিন্তু ঘ্রাণই অন্যরকম হয়। পুটুলি বাবাটা আজও ঘুমিয়ে গেছে ওই 9টার দিকে। ওই যে ভোরবেলা ওঠে আর এখন ওই 9টা 9:30 বাজলেই না ঘুমিয়ে পড়ে। চলুন চলে এসেছি রান্নাঘরে। একটা ব্লেন্ডার জগে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর এখানে পুদিনা পাতাটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কাঁচামরিচটা কুচিয়ে নিলে কি হবে, একটু ব্লেন্ড করতে সুবিধা হবে। আপনারা চাইলে কাঁচামরিচটা বাটাও দিতে পারেন, তো পরিমাণ মতো বাটাটা দিয়ে দেবেন। পুদিনা পাতাটা সুন্দর করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম ব্লেন্ডার জগে। তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমি এখানে মুঠখানিক করে ব্যবহার করছি 1 কেজি টক দইয়ের জন্য। আসলে এটা পরিমাণ সম্পূর্ণটাই আপনার উপর। আর এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। আসলে আমার টমেটো সসটা ফুরিয়ে গিয়েছিল, যার জন্য একটু বোরহানির উপরে যে টক দইয়ের উপরে যে পানিটা থাকে ওটা দিয়ে সুন্দর মতো ধুয়ে তারপরে টমেটো সসটা দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি একটুখানি বোরহানি যে মিক্স কিনতে পাওয়া যায়, সেই বোরহানি মিক্স। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। সমস্তটা মিলিয়ে সুন্দর মতো আগে আমি একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে রাখা পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচের মিশ্রণের মধ্যে টক দইগুলো ঢেলে দেব। টক দইটা দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বোরহানি। তবে অবশ্যই টক দইটা দিয়ে বেশি সময় আপনি ফেটতে যাবেন না বা ব্লেন্ডারে দিতে যাবেন না। আমি কাজটা সহজ হওয়ার জন্যই ব্লেন্ডারে দিয়েছি। আপনারা চাইলে ডাইরেক্টও করে নিতে পারেন। ডাল ঘুটনি বা যে কোনো ধরনের হুইস্কের সাহায্যে আপনারা এটা মিক্স করে নিতে পারেন। আর তারপর চেলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বোরহানি। বোরহানি খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। বোরহানির ভিতরে থাকা টক দই, পুদিনা পাতা, ধনিয়া পাতা, এগুলো তো একেবারে শরীর ঠান্ডা করার মহা ঔষধ। এগুলোর স্বাস্থ্য উপকারিতার কথা তো বলার কোনো প্রয়োজনই নেই। যারা জানেন না তারা একটু গুগল করে নেবেন। এই যে দেখুন আমার বোরহানিটা একেবারে প্রফেশনালদের মতো বোরহানি হয়েছে না বলুন? কি দারুণ লাগছে দেখতে।
বানাতে, আর যেমন দারুণ দেখতে তেমন খেতে সুস্বাদু হয়েছে। অনেকে আবার এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খান বা বরফ যোগ করে খান। আমার দইটা ফ্রিজে থাকায় আমাকে এখানে আর এক্সট্রা করে এগুলোর ঝামেলা করতে হয়নি। তবে বোরহানি ওরকম বরফ ঠান্ডা খাওয়ার চাইতে একটু নর্মাল টেম্পারেচারে খেলে সেটা শরীরের জন্য আরও বেশি ভালো হয়। আমার এখানে 1 লিটারের একটু কম টক দই ছিল, সেখান থেকে আমার এই গ্লাসের 3 গ্লাস বোরহানি হয়েছে। তো ভেবেছিলাম 2 ছেলে আর আমি মিলে 3 গ্লাস খাবো। তো এখন দেখছি আমি নিজেই খেতে খেতে 2 গ্লাস খেয়ে ফেলেছি, আর 1 গ্লাস বেঁচে আছে, সেটাকে আবার নর্মালে ঢুকিয়ে রাখলাম। বাচ্চারা স্কুল থেকে এসে দেখলে ভীষণ খুশি হবে। যাই হোক, চলুন অর্ধেক রান্না বাড়া করে তারপরে বোরহানি বানাতে বসেছিলাম। বেশ খানিকটা সময় কিন্তু চলে গেছে। এখন আবার তড়িঘড়ি করে সেগুলোকে ঢেলে নিচ্ছি, আবার বাকি রান্নাগুলোর প্রসেসিং করছি। এই ছিল আমার আজকের আয়োজন। কেমন লাগলো আপনাদের কাছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুল করবেন না। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি ধরনের ভিডিও আপনি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ওই ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে আগামীতে নতুন করে কাজ করতে, নতুনভাবে আপনাদের সামনে ফিরে আসতে অনুপ্রাণিত করে। আমি এখানে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, সেটার সাথে কিছুটা বেসন মিশিয়ে আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি। তার সাথে আদা রসুন, একটু গরম মশলার গুঁড়ো, একটু সয়া সস, একটু টমেটো সস, ব্যাস এতটুকু দিয়েই ম্যারিনেট করে রেখেছি মিনিট 20-এর জন্য, বা আপনি আধা ঘন্টাও রাখতে পারেন। তারপর ওর সাথে 1 মুঠ মতো বেসন নিয়ে সুন্দর করে মাখিয়ে আবার রেখে দিব মিনিট 10-এর জন্য। বেসনটা যাতে সম্পূর্ণরূপে ভিজে সম্পূর্ণ মুরগির গায়ে সুন্দর মতো লেগে যেতে পারে। আমি রান্নাবাড়া করছি আর একটু একটু করে অনেক কাজই করে নিচ্ছি। যেমন এই যে এগুলো একটু রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, থালাবাটি ধুয়ে নিচ্ছি, এই সমস্তটা। আর মনের ভিতরে যে কি এক্সাইটমেন্ট কাজ করছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কতক্ষণে বাচ্চারা আসবে আর আমি ওদেরকে খাইয়ে দাইয়ে গুছিয়ে কতক্ষণে বাসা থেকে বের হব। আসলে জানেন কি, কিছু কিছু অনুভূতির কথা না বলে বোঝানো সম্ভব না, এগুলো নিজেদেরকেই বুঝে নিতে হয়। বাবার বাড়িতে যেতে পারা না একটা মেয়ের কাছে স্বর্গীয় সুখের অনুভূতি দেয়। এই স্বর্গীয় সুখটা অনুভব করার প্রত্যেকটা মেয়েরই অধিকার বা প্রাপ্য বলতে পারেন। আর যাদের বাবা মা বেঁচে নেই, যারা বাপের বাড়িতে যেতে পারেন না, তাদের কতটা কষ্ট হয় সেটা আমি আমার আম্মুকে দেখলেই বুঝতে পারি। এই যে দেখুন, এখানে বাচ্চারা দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে, আর এখানে আমি একটু দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। যেই তরকারি গরুর মাংসটা যেই কড়াইতে রান্না করেছিলাম না, ওই কড়াইয়ে বেশ খানিকটাই মাংস ঝোল বেঁচেছিল। তা ভাবলাম ওইটাকে কেকে হাত লাগিয়ে না দিয়ে যদি নষ্ট হয়ে যায়, কর্তামশাই তো সেইভাবে ঠিক মতো করে গুছিয়ে রাখতে পারবেন না। এই জন্য কী করলাম, ওই ঝোলের ভিতরেই ভাত নিয়ে মাখিয়ে নিলাম। এদিকে কিন্তু আমার ব্যাগ পোটলাও গোছানো একদম রেডি। তো যেটা বলছিলাম আর কি, আমার আম্মু যখন আমাদের সামনে বলেন যে তোদের বাবা মা বেঁচে আছি, আমরা এখানে আসতে পারিস, কতটা ভালো লাগে, কথা বলিস, সময় পার করিস। আর আমার তো বাবা মা কেউই বেঁচে নেই, তখন না এই কথাটা শুনলে ভীষণ কষ্ট লাগে। তো কি আর করব বলুন, বাবা মা তো সবার বেঁচে থাকে না। যাই হোক, আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে এই স্বর্গীয় সুখ অনুভব করার তৌফিক দান করুন, আর যাদের বাবা মা বেঁচে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যাই হোক, সমস্তটা মিলিয়ে আল্লাহর নাম স্মরণ করে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। আপনাদের তো এই রাস্তাটা একেবারেই চেনা, বলুন, বহুতবার আপনাদেরকে সাথে করে নিয়ে এই পথ ধরেই বাবার বাড়িতে গেছি। এটা হচ্ছে মণিহাট টু মুরলীর রাস্তাটা। আর আকাশের অবস্থাটা দেখুন, শরতের শুভ্রতার
ছোঁয়া যেন সবখানে লেগে আছে, তাই না বলুন? দুর্গাপূজা হচ্ছে বলে কথা। এই সময়টাতে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য দেখা যায়, বছরের অন্য সময়টাতে এই সৌন্দর্য দেখা যায় কিনা আমি জানি না। তো আমার পুটুলি বাবার অবস্থাটা দেখুন, সে তো একেবারে বিশাল বড় মানুষ হয়ে গেছে, একা একাই ছিটে বসেছে, কোনোভাবেই সে আমার কাছে আসতে রাজি নয়। তো দেখুন, মনে হচ্ছে আগ্নেয়গিরি ফেটে গেছে। আমি তো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে একেবারে মুগ্ধ। কি দারুণ একটা সোনালি আভা পড়ছে দেখুন, মনে হচ্ছে কোনো একটা আগ্নেয়গিরি ফাটছে ওখানে। আসলে কি তাই বলুন? কথা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি, এসে দেখি ছোট বোনটাও চলে এসেছে। মাশাআল্লাহ বলতে ভুল করবেন না আমার পুটুলি বাবা এবং আম্মা বুড়িটার জন্য। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি, প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে আগামীতে বাবার বাড়ির অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।